দেব আজকে এটা বুঝতে পেরেছে যে আমাকে আমার ছবিটা বেচতে হলে কি করতে হবে। এবার যদি আজকে কেউ এটা না বুঝতে পারে তাহলে কিছু করার নেই। দেব বহু আগে 24 ঘন্টার একটা এডিটরের সাথে সাক্ষাৎকারে বলেছিল যে দেবকে লাস্ট বাংলার সুপারস্টার বলা হয়। এই প্রশ্নটা এরকম ভাবে করা উচিত নয় যে জিদ্দার কামব্যাক কিভাবে হবে, কারণ আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলছি। সেই মেইন স্ট্রিম ছবি করে যাচ্ছে, এবার সে আলাদা করে আর কি রিস্ক নেবে যে আমি পুরো গ্রাউন্ড ভেঙে এবার প্রমোশন করি, একদম সব ভুলে গিয়ে প্রমোশন করি। যেটা দেব করছে, দেবের কাছে কিন্তু একটাই সুযোগ ছিল, ওরা ওরা বাইরে নাচানাচি করবে, কারণ ঠিক আছে ভাই, পাগল ফ্যান্স হতেই পারে, যে হল থেকে বেরিয়ে হেভি হয়েছে হেভি হয়েছে। সে আমাকে বলল যে এরকম ধরনের কিছু লোক হয় যাদেরকে বহু ছবির ক্ষেত্রে হায়ার করা হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আর একটা পডকাস্ট নিয়ে আমরা চলে এসেছি। তো আজকের আমার সাথে রয়েছে রূপমস রিভিউ থেকে রূপম দা। সবাই চেনো, যারা বাংলা রিভিউ কমিউনিটি ফলো করো, যারা বাংলা সিনেমা পছন্দ করো, তারা রূপম দাকে চেনো। তো রূপম দা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? চলছে দাদা। আর তোমার সামনের দিনে আরো মানে ভালো কাজ আসুক, এটাই চাইবো। আরো সামনের দিনে যেসব সিনেমা আসছে, তোমার শর্ট ফিল্ম আসছে, আশা করি প্ল্যান আছে এরকম। দেখা যাক। তো দাদা, তুমি ছোটবেলা দিয়ে সিনেমা পছন্দ করো, মানে একদম ছোটবেলা দিয়ে, 4-5 বছর বয়স একদম থেকে? একদম ছোটবেলা থেকে সিনেমা পছন্দ করি, বা কি পছন্দ করি না এটা বলা মুশকিল, কারণ হুম। আমার পরিষ্কারত মনেও নেই যে আমি কবে থেকে এক্স্যাক্টলি এভাবে সিনেমা দেখা শুরু করেছি, কারণ অনেকটা পরেই হয়তো শুরু করেছি। প্রথমে অত আমি প্রথম থেকেই যে ওয়ার্ল্ড সিনেমা দেখতাম বা প্রচুর এখানকার সত্যজিৎ রায় হোক, মৃণাল সেন হোক, ঋত্বিক ঘটক হোক, তপন সিনহা, এদের ছবি দেখেছি, বা শ্যাম হুম। বেনেগালের ছবি দেখেছি, এটা অনেক পরেই দেখা শুরু করেছি। আমি যখন হচ্ছে আমাদের 12 চলছে, উম, হুম। সেই সময় আমার কিছু বন্ধুর সাথে পরিচয় হয় যারা হচ্ছে আহ, ছবি দেখা শুরু করে, মানে তারা হচ্ছে ল্যাপটপে, তাদের প্রত্যেকের ল্যাপটপ ছিল, আমার ছিল না, এবং তাদের কাছে এরকম ছবি ডাউনলোড করা প্রচুর থাকতো। আমি তাদের বাড়িতে গিয়ে ছবি দেখতাম। আমাদের একটা গ্রুপ তৈরি হয়েছিল, সৌরভ পাত্র, আমি, অভিষেক, আমরা আচ্ছা। তিন বন্ধু এরকম ছবি দেখতাম, এবং নতুন কোনো ছবি আসলে আমরা হলে গিয়ে ছবি দেখতাম। এবং সেই সময়টা হচ্ছে 2013-14 সাল, যখন হচ্ছে আমরা হুম। চাই হিট ছবি আসছে, আমরা সেগুলো হলে গিয়ে হুম। দেখছি। এবং আমাদের একটা নিয়ম ছিল যে আমরা যেই সিনেমা হলে একবার ছবি দেখে ফেলবো, সেই সিনেমা হলে আর যাবো না। মানে আমরা যদি একবার মালঞ্চে ছবি দেখে ফেলি, আমরা পরের সিনেমা দেখতে মালঞ্চে যাবো না, আমাদের নতুন হল এক্সপ্লোর করতে হবে। এবং এরকম করতে করতে এত দূর চলে যেতাম আমরা, যে আমরা একটা সিনেমা দেখতে যাচ্ছি বারাসাত, ঠিক আছে, বারাসাতের হলটা আমরা ছবি দেখিনি, তো আমাদের বারাসাত যেতে হবে, মানে গড়িয়া থেকে বারাসাত মানে অনেক অনেক, ঠিক আছে। আমরা লেক টাউনে জয়াতে সিনেমা দেখতে যাবো, কাছাকাছি প্রচুর হলস রয়েছে, কিন্তু আমরা আমরা জয়াতেই যাবো দেখতে। তো এরকম একটা আমাদের মধ্যে পাগলামি ছিল। এলিটে যাব, তখন এলিট বন্ধ হয়নি, 2013 সালের কথা বলছি। আমরা ধুম 3 দেখতে গেছিলাম এলিটে। তো এরকম ভাবে প্রচুর হল আমরা ঘুরে ঘুরে প্যারাডাইস প্যারাডাইস সব দেখে ফেলি, যারা ছিল তখন। অশোক অশোক অজন্তা এসেছিলেন বেহালে? অশোক অজন্তা। হোক, তারপরে ওখানে আরেকটা হল আছে অজন্তা, সব সব দেখা হয়ে গেছে হলগুলো আমাদের। তো এই মানে সব সিনেমা হল দেখা টাকা হয়ে গেছে, তখন তারপরে তো আর কোনো হল সেরকম বাকি নেই, সেই হলগুলো রিপিট করা শুরু করলাম। এবার তারপরে মানে ওই টাইমে আমরা এরকম ধরনের ছবিও দেখছি যে আমরা হয়তো একটা স্করসেসি ছবি দেখার পরে ওই পরিচালকের স্করসেসির আর কি কি ছবি আছে পরপর দেখা শুরু করছি। বা আমরা তখন হুম। কিলবিল দেখে, আমাদের কিলবিল আগেই দেখেছিলাম, মাথাটা খারাপ হয়ে রয়েছে, হুম। তখন আমরা বলছি যে রিজার্ভার ডগস দেখে বলছি যে কাটে ভাই এভাবে ছেড়ে দিয়েছে। তারপর আমরা জানতে পারছি যে না, কাটে ছাড়েনি, কাটে মানে হুম। ছবিটা যখন বানিয়েছে ওটা দেখে, মানে কাটে রিমেকই কাইন্ড অফ, কিন্তু কাটের মধ্যে কিছু চেঞ্জেস ছিল। আর রিজার্ভার ডগস হুম। এর যে পরিচালক ইয়ে বলেছেন, সঞ্জয় গুপ্তাকে বলেছিল যে তার মনে হয় যে খুব প্রপার ভালো অ্যাডাপ্টেশন হচ্ছে কাটে, ঠিক আছে। তো এগুলো আমরা সেই সময় জানছি যে মানে এরকম ভাবে একটা ছবি থেকে এরকম ভাবে অনুপ্রেরণা একটা একটা ছবি এরকম ভাবে তৈরি হয়েছে, আমরা তখন জানিও না। আমরা বহু আগে ইয়ে দেখে ফেলেছি, জিন্দা দেখে ফেলেছি। আমরা তখন ভাবছি ভাই ওল্ড বয় থেকে জিন্দা এরকম ভাবে ঢুকেছে। তারপরে জানছি যে না, এই পরিচালক সঞ্জয় গুপ্তা যা ছবি বানিয়েছে পরবর্তী সময় সবই কোনো না কোনো হলিউডের ছবির থেকে বা হচ্ছে কোরিয়ান ছবির থেকে এরকম ভাবে ইন্সপায়ার্ড হয়ে বানানো। তো সেই সময় থেকে আমাদের ওই অরিজিনাল ছবিগুলো দেখার প্রতি সবারই এক্সাইটমেন্ট বাড়ে। আর আমার একটু পাগলামিটা তারপরে বেশি বাড়ে।
তারপর থেকে আমরা ভাবি যে সিনেমা বানাবো, আমি এবং আমার একটা বন্ধু ছিল। তো যে গ্রুপটা ছিল, ওই গ্রুপটা যেটা হয় সেই গ্রুপটা আসলে ভাঙতে থাকে। মানে যদি প্রথমে 7-8 জনের গ্রুপ থাকে, সেটা ভেঙে তারপরে দুজনে দাঁড়ায়, তারপরে একজন, আবার আরো কারোর সাথে পরিচয় হয় যারা আমার মতো সিনেমা বানাতে চায়। তো সেইখান থেকে সিনেমা দেখা এবং সিনেমা বানানোর প্রতি একটা ইচ্ছা, এই দুটোর একটা মিশ্রণ ঘটে। তো আমরা সিনেমাও দেখছি, বানানোর চেষ্টা করছি, এবং খুবই খাজা, খুবই বাজে সিনেমা বানাচ্ছি, যা দেখা যায় না। মানে ক্যামেরার অ্যাঙ্গেল নেই, কিচ্ছু পড়াশোনা নেই, কিচ্ছু নেই, একদম জালি কাজ, মানে নিজেরাই দেখতে পারবো না এমন সিনেমা বানাচ্ছি। তারপরে একজন আমাকে দেখে বললো যে সিনেমা এরকম ভাবে বানানো হয় না, এর আগে সিনেমা বানানো জানো, সিনেমা নিয়ে পড়াশোনা করলে হবে না, মানে সিনেমা মেকিং নিয়ে পড়াশোনা করতে হবে। তো তখন আমরা জানলাম যে সিনেমা, কে ডিরেক্টর, কে ছবিটার এডিটর, কে সিনেমাটোগ্রাফার, শুধু এটা জানলে হবে না, সেটা বানানোর যে গল্পটা সেটা জানতে হবে। তখন আমি সিনেমার অ ক খ, ধীরেশ ঘোষের বই, তারপরে হচ্ছে পাঠশালা, তারপরে হচ্ছে আহ আমিও আমার সিনেমা, এরকম ধরনের প্রচুর বই পড়তে থাকি। যেই বইগুলো পড়ার পরে একটা মোটামুটি ধারণা হয়, তারপরে মেকিং এ একটা মোটামুটি খুবই সামান্য একটা আইডিয়া হয়, তারপরে সেটা থেকে সিনেমা দেখা এবং সিনেমা বানানোর চেষ্টা শুরু হয়। বাহ! তোমার মানে বেসিক্যালি সিনেমা দেখতে, দেখে সিনেমার প্রতি ভালোবাসা, তারপর বানানোর ইচ্ছা, সেটা তুমি পুরো প্রকাশ করলে, এবং পাশাপাশি কিছু বইয়েরও রেকমেন্ডেশন করলে, যেটা আমারও কাজে লাগবে পার্সোনালি। তো আর একটা বিষয় যে তোমাকে বলবো, তুমি যেহেতু অনেকগুলো হল এক্সপ্লোর করতে, তো বহু এরকম হল ছিল, ইভেন এখনো আছে, যেগুলো না আপগ্রেশন হয়নি, মানে সিঙ্গেল স্ক্রিন, মানে প্রিমিয়াম সিঙ্গেল স্ক্রিন যাকে বলে সেরকম নয়। মানে যেমন তোমার বাড়ির কাছেই আছে হচ্ছে পদ্মশ্রী সিনেমা হল, তো সেই হলের আপগ্রেশন হয়নি, মানে সেটা বুক মাই শোতে অ্যাভেলেবেল নেই, তার সিট ভালো না, তার পিকচার কোয়ালিটি যে খুব আহামরি তা নয়, প্রাইস হয়তো কম, অডিয়েন্সও হয়, অডিয়েন্স আমি যতটুকু শুনেছি যে ভালো হয়, মানে খারাপ হয় না। তো সেখানে দাঁড়িয়ে কি মনে হয় যে এই হলগুলো যদি আপগ্রেশন করা হয়, তাহলে কি অডিয়েন্স ফিরবে, যে আগের ভিড়টা ছিল সেটা কি ফিরবে? দেখো, একটা কথা হচ্ছে, যেই টাইমটা আমি কথা বললাম যে হল এক্সপ্লোর করতাম বা প্রচুর হলে যেতাম, হুম। আমার মনে আছে আমি যখন দুই পৃথিবী থেকে শুরু করে পিকে দেখেছি মহুয়া সিনেমা হলে, বা হচ্ছে পদ্মশ্রীতে হয়তো চ্যালেঞ্জ দেখেছি, চাঁদের পাহাড় দেখেছি, বা হচ্ছে পদ্মশ্রীতেই দেখেছি হচ্ছে আমরা বাহুবলী 2 দেখেছিলাম দ্বিতীয়বার, প্রথমবার নবীনয় দেখেছিলাম। তো যখন হলগুলো আমরা এই ছবিগুলো দেখছি, তখন প্রত্যেকটা শো এই হলগুলো হাউসফুল। এবং মহুয়া সেই সময়, মহুয়া তো বন্ধ হয়ে গেছে এখন, মহুয়া সেই সময় হলটাকে মেনটেন করা হয় না। পদ্মশ্রী তাও একটু বেটার ছিল, মানে এখনের থেকে হয়তো একটু বেটার ছিল, তবে মেনটেন যে খুব করা হতো এমন নয়। কিন্তু সেই হলগুলোয় লোকে রীতিমতো আসতো, প্রচুর পরিমাণে আসতো। তার একটা কারণ ছিল যে এই হলগুলোর টিকিট রেট ছিল কম, এবং আরো একটা বিষয়, মাল্টিপ্লেক্সের এত রমরমা হয়নি, ঠিক আছে? মানে তখন একটা লোকাল মাল্টিপ্লেক্স স্কোয়ার, মানে এসবিএফ নরেন্দ্রপুর আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না। ফলে আমরা ভাবতেই পারছি না যে আমাদের এখানে একটা হল রয়েছে। হাইল্যান্ড পার্ক অ্যাভেলেবেল ছিল, কিন্তু হাইল্যান্ড পার্কে অত পরিমাণে লোকে যেত না সেই সময়। এবার আচ্ছা। এখন যেটা হয়েছে, 2000, আমার মনে হয় এটা লকডাউনের একটু আগে থেকে, 16-17 সাল থেকে হয়ে গেছে বিষয়টা, যে লোকের কাছে অপশন প্রচুর আছে। এবার যখন আমার কাছে অপশন রয়েছে মাল্টিপ্লেক্সের, এবং মাল্টিপ্লেক্স আমাকে যেটা অফার করছে, মানে আমি সাধারণ মানুষের পার্সপেক্টিভ থেকে বলছি, যে হুম। সেখানে যদি 250 টাকা টিকিটের দাম নেয়, একটা হাইজেন মেনটেন করা রয়েছে, সেখানে জিনিসপত্র খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একটা সফিস্টিকেটেড পরিবেশ রয়েছে, মেনটেন করা রয়েছে। এবং কেউ নিজের ফ্যামিলি নিয়ে যখন উইকেন্ডে একবার ছবি দেখতে যাচ্ছে, কেউ চায় না আমি এমন একটা পরিবেশে যাব যেখানে বাঁদিকে গুটকা ফেলা রয়েছে, একটা ভস্কা গন্ধ, পায়ের তলা থেকে ইঁদুর চলে যাচ্ছে, পর্দা পরিষ্কার না, এটা কেউ চায় না। কিছু লোক আছে যারা হয়তো মানে আমার মতো, বা তারা হয়তো সিঙ্গেল স্ক্রিন ভালোবাসে, বড় পর্দায় একটা ছবি দেখবো। কারণ আজকে যদি আমার রিভিউ করার চাপ না থাকতো, আমি সিকান্দার হোক বা খাদান হোক, এই ছবিগুলো প্রথমে প্রেফার করতাম, এটা আমি নবীনায় গিয়ে দেখবো। যদি আমি রিভিউ না করতাম, আমাকে যদি আগে রিভিউ না দেওয়ার কোনো প্রেশার থাকতো, আমি গিয়ে এখানেই দেখতাম। কারণ এই হলে সিনেমা এনজয় করার মতো এলিমেন্টস দিতে পারে। এবার নবীনা তো নিজেকে আপগ্রেড করে গেছে, মানে যথেষ্ট পরিষ্কার, সময় মতো করে সিট বদলেছে, সাউন্ড তো সবসময় ভালো নবীনার, এসি বাড়িয়েছে, তো সবকিছু ভালো করেছে, বেটার করেছে।
মেনকাও বেটার করেছে, প্রিয়া তো খুবই ভালো। তা যে হলগুলো মেনটেন করেছে তুমি দেখো সেই অডিয়েন্স সব সময় বজায় রয়েছে, অডিয়েন্স যায়। এবার পদ্মশ্রী তাদের পুরোপুরি দোষ দেওয়া যায়, পদ্মশ্রী বা মহুয়া একটা হল বন্ধ হয়ে গেছে, একটা হল কোন রকম ভাবে মানে মরে যাওয়ার মতো অবস্থা, কোন রকম ধীরে ধীরে চলছে। যদি ইন্ডাস্ট্রি থেকে এরকম একটা জায়গায় নেওয়া যেত যে এদেরকে একটা সাবসিডি দেওয়া হবে, তোমরা হলগুলোকে ঠিক করো, তার একটা কিছু পার্সেন্টেজ আমরা দিচ্ছি বা সরকার থেকে দেওয়া যেত, তাহলে না আমার মনে হয় জিনিসটা এরা উপকৃত হতো। এবং এদেরকে এটা বলে দেওয়া হতো যে তোমাদের যদি 4টে শো হয় তাহলে তোমাদের হলটাকে আমরা বাঁচাচ্ছি, একটা শো বাংলা ছবি রাখতেই হবে, ম্যান্ডেটরি। এটা এটা যদি সেই সময় করা হতো আমার মনে হয় বেটার হতো, তাহলে সিঙ্গেল স্ক্রিনের যে দশাটা সেটা এরকম জায়গায় যেত না। ঠিক আছে, কারণ আজকে সিঙ্গেল স্ক্রিন এরকম ধসে যাওয়ার ফলে কিন্তু শুধুমাত্র বাংলা ছবি যে সাফার করেছে এমনটা নয়। আজকে যদি মহুয়া থাকতো, মালঞ্চ থাকতো, আজকে যে ভিড়টা সিকান্দার দেখতে যেতে পারছে না বা যাচ্ছে না, আমার মনে হয় সেই ভিড়টা আজকে সিকান্দার দেখতে যেত, সেই ভিড়টা আজকে যে একটা মেইন স্ট্রিম ছবি আসলে দেখতে যেত। তো এটা মনে হয়। হ্যাঁ, মাল্টিপ্লেক্স চলে আসার পর থেকে যেটা হয়েছে যে একটা সেকশন অফ অডিয়েন্স সিনেমা দেখাই বন্ধ করেছে, হলে মানে দেখা বন্ধ করে দিয়েছে হলে যাওয়া, তাই তো? তো সেই একদমই। অডিয়েন্সটা হতো যদি এই সিনেমা গুলো ঠিকঠাক ভাবে থাকতো আর কি, এই সিঙ্গেল স্ক্রিন গুলো। তো তুমি তুমি তো রিভিউ যেটা করো, মানে তোমার তো সবার আগে তুমি সকাল সকাল শোতে গিয়ে সিনেমা দেখো। এবার কি হয়, রিভিউ যারা করে বা যারা মানে মোটামুটি আপডেট দেওয়ার চেষ্টা করে, তাদের ক্ষেত্রে বেসিক্যালি একটা মাইন্ডসেট থাকে যে আমি যত তাড়াতাড়ি দেবো তত আমার বেশি রিচ হবে। এটা প্রথম দিকে মাইন্ডসেটটা থাকে। বাট আমি তোমার মানে 8-5টা ইউটিউব চ্যানেলের থেকে তোমার চ্যানেল আমি অনেকদিন ধরেই ফলো করি। তো তোমার আমি সব ভিডিওতে দেখেছি যে তোমার ভিডিওতে একটা প্রিমিয়ামনেস থাকে। মানে ধরো ভালো এডিটিং, ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে পেছনে, ঠিক আছে, লাইটের ভালো কাজ রয়েছে, তুমি এইসব মানে দিকে টেকনিক্যাল পার্টটা আর কি খুব ভালোভাবে মেনটেন করো তোমার ভিডিওতে। তো তুমি তো চাইলে অন্যান্য জন যেরকম করে যে তাড়াতাড়ি করে ভিডিও আনছে, ওয়ান থেকে ভিডিও এনে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, তো ভিউজ হয়ে যাচ্ছে, তুমি তো চাইলে ওটাও করতে পারতে। তাহলে তুমি কেন প্রিমিয়ামনেসটাকে প্রাধান্য দিলে ভিডিওর মধ্যে? দেখো আমি এটা বলবো যে আমি চাইলে ওটা করতে পারতাম, এটা আমি ভাবছি না বা এটা আমি বলতে চাই না। কারণ যদি কেউ ওটা করতে পারে, যদি তার ওটা পজিটিভ দিক হয় বা সেই ওরকম মানে ওটাতে কমফোর্টেবল হয় যে আমি এক টেকে বলতে পারবো পুরোটা, আমি হয়তো এক টেকে বলার মতো আমার ক্ষমতা নেই বা আমি ওটা পারবো না ওরকম ভাবে করতে। যেটা বিষয় সেটা হচ্ছে আমি কিন্তু এটা কখনো ভাবিনি যে বাংলাতে যারা মুভি রিভিউ করছে তারা কি কোয়ালিটি দিচ্ছে বা তারা কি এটা মেনটেন করছে কি করছে না। আমি যখন হুম। ভিডিও শুরু করছি একদম ইনিশিয়ালি, আমার যখন 2-3 হাজার সাবস্ক্রাইবার ছিল আর কি, বা আরো কম হতে পারে, আমি চেষ্টা করছিলাম যে যাতে আমি যেরকম ভাবে ভিডিও বানাই তার থেকে একটু বেটার ওয়েতে ভিডিওটা যাতে আসে, লাইটিং ওয়াইজ হোক হুম। বা সেটার সাউন্ড হোক। এবং আমি চেষ্টা করেছিলাম বরাবরই, আমার এখনো যেটা হয় সেটা হচ্ছে কয়েক মাস অন্তর অন্তর সেট আপে চেঞ্জ আসতো, নাহলে মাইকে চেঞ্জ আসতো, নাহলে লাইটিং এ চেঞ্জ আসতো, এটা কন্টিনিউ আসতে থেকেছে। এবার এর একটা কারণ হচ্ছে যে আমি আমার গল্পের ক্ষেত্রেও বা সিনেমা মেকিং এর ক্ষেত্রে আমি চাই না জিনিসটা এক জায়গায় স্টাক হয়ে থাকুক। কারণ যদি সেটা ইমপ্রুভ হয় তাহলেই মানে অডিয়েন্স বুঝতে পারবে, আমি বুঝতে পারবো যে আমার গ্রো হচ্ছে। আজকে যদি কেউ আমার 4 বছর আগের ভিডিও দেখে এবং যদি আজকের ভিডিও দেখে, তার যদি এটা মনে হয় যে রূপম যেরকম ভাবে 4 বছর আগে কথা বলতো এখন যেরকম ভাবে কথা বলে দুটো একই রকম, যেরকম লাইটিং ছিল এখনো একই রকম, মেকিংও একই রকম, তাহলে আমার মনে হয় আমার কোনো গ্রোথই হয়নি। কিন্তু যদি তার এটা মনে হয় যে কন্টিনিউয়াসলি ওকে আগে রূপমকে বলতাম এটা ঠিক হয়নি, কথার মধ্যে কনফিডেন্স নেই, কথা কোথাও একটা গিয়ে আরো থেমে থেমে বলা উচিত, আরো পেশেন্স লেভেল বাড়ানো উচিত, লাইটিং বেটার হওয়া উচিত। কারণ আমি যখন নিজে একটা সিনেমাকে ক্রিটিসাইজ করছি লাইটিং বেটার নয় বলে, এখানে অ্যাক্টরের পারফরমেন্স ভালো নয় বলে, তাহলে আমি যে ক্রিটিসিজমটা করছি আমার মনে হয় তার 1% কোয়ালিটি আমার ভিডিওর মধ্যে থাকা উচিত, যাতে যে ভিউয়ার্সটা দেখছে সে যদি এটা মনে করে এর তো ভাই নিজেরই প্রিমিয়ামনেস নেই। তো এই কথাগুলো আমি ভাবি এবং আমার মনে হয় যে যাতে ওই গ্রোথটা আমার ভিডিওতে আমার স্টেটমেন্টে দেখা যায়। তো সেটা আমি চেষ্টা করেছিলাম। এবার একদম 2021-22-এর দিকে যে লাইটিং এর যে জিনিসপত্র হয়েছিল সেগুলো পুরোপুরি জুগাড়ু টেকনিকে, বক্স ফক্স কেটে ফেটে যে কোনো বাক্স টাক্স কেটে কালারিং পেপার টেপার চিপকে আঠা ফাটা দিয়ে বানানো ছিল।
এবার 2022-23-এও ওটা আরো আপগ্রেড হয়েছে, হয়তো কখনো 2টো লাইট ঢুকিয়েছি, কখনো 4টে লাইট ঢুকিয়েছি, বাক্স এরকম হয়েছে। এবার যখন 24 চলে এসছে, আমাদের যখন ওপরে ঘরটার হয়েছে, তখন আমি চেষ্টা করেছি যে সেটাকে মানে লাইট কিনেই আনি। এবার এবার সেটাও যে একটা প্রপার সফট বক্স কিনি আমি। যেমন সাগর নীল কিন্তু সত্যি ওর সেটা আমার মনে হয় আমার থেকে বেটার। ও কিন্তু একদম অ্যারেঞ্জ করেছে সব, কিনে কিনে সফট বক্স থেকে শুরু করে সব কিনেছে ও। আমি সেটা এখনো করিনি। মানে আমি যদি কখনো আমার সেট আপ ট্যুর দিই, তাহলে হবে সেটা যে এখনো যেটা কেনা সেটা হচ্ছে হয়তো লাইট গুলো কেনা, কিন্তু যে সফট বক্সটা ওটা পুরো হাতে একটা বক্সে বানানো। ঠিক আছে, মানে এখনো হ্যালো। ওরকম ভাবে জিনিসটা আমি পেয়েছি। কারণ এখন আমি কিনে নিতে পারি, কিন্তু আমার দাদা একটা কথা বলছিল, সেটা হচ্ছে দেখ তুই তো কিনে নিতেই পারবি, চাইলে এখন একটা সফট বক্স কিনে নিতে পারিস, কিন্তু সফট বক্স কিনিস না। যখনই সফট বক্স তুই কিনে নিবি তখন তোর মনে হবে যে এটার মধ্যে তোর ক্রিয়েটিভিটি নেই, ওটাকে ছেড়ে দে। এরকম ভাবেই কর, যদি মনে হয় এটাকে একটু আপগ্রেড করবি, নিজে হাতে আর কিছু বানাবি। তা আমি ওর কথা মতোই, মানে আমি ওর থেকে অনেক ইনপুটস নিই আমার দাদার থেকে। তো এটা ওরই কথা, তো যে কারণে আমি ওটা মানে এখনো মেনটেন করছি আর কি। একদমই তাই। মানে আমি তোমার ভিডিও অনেকদিন ধরে দেখি, এবং আমি এটা আমার কোনো বলতে দ্বিধা নেই, যে কটা চ্যানেল আছে তার মধ্যে তোমার চ্যানেলে সবচেয়ে বেশি প্রিমিয়ামনেস রয়েছে ভিডিওর মধ্যে। সেটা মানে থ্যাংক ইউ, টেকনিক্যালি বলো, বলার স্টাইল থেকে আরম্ভ করো, থাম্বনেল থেকে আরম্ভ করে সবকিছুর মধ্যে প্রিমিয়ামনেস রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আচ্ছা, থ্যাংক ইউ। তো এবার আমরা মুভ করবো সিকান্দারে। সিকান্দার সিনেমাটা আমি দেখেছি, তুমিও দেখেছো, তুমি রিভিউ করেছো, তুমি বলেছো বিলো অ্যাভারেজ। ঠিক আছে, আমারও তাই লেগেছে। তো সিকান্দারে যে খামতিগুলো ছিল, এবং সালমান খান যে একের পর এক বাজে সিনেমা দিচ্ছে, মানে কোনোটাকে ভালো বলা যায় না। টাইগার থ্রি একটা বিলো অ্যাভারেজ সিনেমা। তো সেখানে দাঁড়িয়ে সালমান খানের কামব্যাক কোন জনরায় করলে বা কিরকম গল্পে করলে মনে হয় তোমার ভালো হয়, মানে সেইভাবে কামব্যাকটা হবে দেখো, তার? শাহরুখ খানের মানে আমরা যদি যে কোনো অ্যাক্টারের, মানে শাহরুখ খানের সব থেকে বড় কামব্যাক হয়েছে, তো শাহরুখ খানের কামব্যাকটাও ধরি। শাহরুখ খানের কামব্যাকের আগের ছবি ছিল জিরো। হুম। এবং শাহরুখ খানকে আমরা যতগুলো ছবি তার পর 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 ফ্লপ হয়েছে বা সেভাবে চলেনি, যেমন হচ্ছে জাব হ্যারি মেট সেজল, একটা রোমান্টিক ছবি, নিউ এজ রোমান্টিক ছবি। জিরো, একটা রোম কম। তো এই ছবিগুলো ওয়ার্ক করে, এবং প্রত্যেকটা কোলাবোরেশন ভালো ডিরেক্টরের সাথে ছিল। তা সত্ত্বেও ছবিগুলো কিন্তু ওয়ার্ক করে। এবার শাহরুখ খানকে আমরা যেভাবে দেখে এসেছি, শাহরুখ খান কিন্তু 4 বছর পর একটা ব্রেক নিল, এবং ও এমন একটা ছবি দিয়ে ফিরলো যেটা আমরা ইমাজিন করতে পারিনি শাহরুখ খান একটা আউট অ্যান্ড আউট অ্যাকশন ফিল্মে আসবে। এবার সালমান খান সে অ্যাকশন ফিল্মই করে গেছে, পর 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 প্রত্যেকটা ছবি অ্যাকশন ফিল্ম, টিউবলাইট বাদ দিয়ে। এবার যতগুলো ছবি ওয়ার্ক করেনি সবই মোটামুটি একই জনরার। একটা ডিরেক্টর সে প্রভুদেবার সাথে একটা কাজ করে দেখছে কাজটা খারাপ, তা সত্ত্বেও তার সাথে পরের কাজ করছে। একটা ডিরেক্টর ফরহাদ সামজি, যার রেপুটেশন এত খারাপ, দেখার পর তার সাথে আবার কাজ করছে। কিন্তু কবির খান, যে ওকে 2টো ব্লকবাস্টার দিল, যেহেতু তাকে টিউবলাইট দিল, তারপরে কবির খানের সাথে কোলাবরেট করছে না। আলী আব্বাস জাফর, যে 2টো ব্লকবাস্টার দিল, সুলতান, টাইগার 2, মানে টাইগার জিন্দা হ্যায়, তারপরে ও যেহেতু ভারত মোটামুটি ব্যবসা করলো, ওর সাথে আর কোলাবরেট করছে না। কিন্তু যারা রদ্দি কাজ করেছে তাদের সাথে কোলাবরেট করতে দুবার ভাবছে না। এবার আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, সালমান খান অ্যাকশন 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 করে যাচ্ছে করে যাচ্ছে, এখানে না সালমান খানের একটা বিরতি নেওয়া উচিত। এবং আমার মনে হয় সালমান খানের দিকে বিগ বসে আসা, বিগ বসটা আজকে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে বিগ বসকে খুব ক্রিঞ্জ বলা হয়, বিগ বসকে খুব রদ্দি বলা হয়। এবার যখন বিগ বসের রেপুটেশনটা এরকম জায়গায়, আমার মনে হয় সালমান খানের বিগ বস থেকে কিছু পাওয়ার নেই। একটা দর্শক যখন সালমান খানকে প্রত্যেক সপ্তাহে টিভিতে, ওটিটিতে 7বার করে দেখতে পাচ্ছে, তার ভেতরে না এই কিউরিয়াসিটিটা নেই যে আমি সালমান খানের জন্য কি বড় পর্দা ওয়েট করব, দেখতে যাব। আমার মনে হয় এটা নেই, তৈরি হচ্ছে না এটা। তো এটা ভাবা উচিত। এবং সালমান খান যে একটা চরিত্রে অভিনয় করছে, তার সিংঘম রিটার্নস এর যে কেমিউ বা সিংঘম আগেইনের যে কেমিউটা, সেখানে লুক এক। চুলবুল পান্ডে একটা গোফ রয়েছে, ক্লিন শেভ, সেই আইকনিক চরিত্রকে চটকাতে সালমান খান দুবার ভাবছে না যে আমি দাড়ি রেখে যাব কি করে। বেবি জনের যে কেমিউ, সেটা কতটা পাঠানের থেকে আলাদা, এটা দুবার ভাবছে না। বেবি জনে যেরকম তার লুক, সেই লুকটাই সিংহামে
সেই লুকটাই তার পাঠানে ছিল, আবার সেই লুকটাই টাইগারে ছিল, সেই লুকটাই আবার সিকান্দারে। তো আমার 6খানা সিনেমা, 5খানা সিনেমা, আমার একটাই লুক, আমার একটাই বডি স্ট্রাকচার, এবং প্রত্যেকটা ছবি যখন আসছে আমি একই রকম ভাবে আসছি, কোনো চেঞ্জ নেই। তারপরেই অডিয়েন্সটা কেন আমাকে দেখতে আসবে? আমি যখন অডিয়েন্সটাকে এতবার টেকেন ফর গ্রান্টেড নিচ্ছি, তাহলে সেই অডিয়েন্সটা কি করে আমার জন্য ছবি দেখতে আসবে? আমি যখন ফ্লেক্স করছি, আমি যাই ছবি বানাবো 100-200 কোটি কামিয়ে নেবে। আজকে সিকান্দার 200 কোটি কামাতে পারবে? যা বক্স অফিসের ফলাফল যেরকম ভাবে ছবি যাচ্ছে, পারবে না। আমার মনে হয় কিসি কা ভাই কিসি বক্স অফিসে ঝাড় খাওয়ার পর সালমান খানের এটা বোঝা উচিত ছিল, এবং সালমান খানের এখন এমন একটা ছবি নিয়ে ফেরা উচিত যে ছবিটা অ্যাকশন ফিল্মের থেকেও বেশি একটা সোল আছে গল্পের মধ্যে, লাইক বজরঙ্গি ভাইজান, বা তার প্রিভিয়াস অনেক আগের ছবি তেরে নাম, বা তার খুব ভালো ছবিগুলোর মধ্যে অন্যতম প্রেম ক্যারেক্টার। মানে আমি বলছিলাম সুরজ বাজিদের সাথে কোলাবরেট করতে সে যথেষ্ট, মানে তার বয়স হয়েছে, সে কতটা হ্যান্ডেল করতে পারবে আমি জানি না। তবে আমার মনে হয় শুধুমাত্র অ্যাকশনে ফোকাস না করে ভালো গল্পে এবং ভালো স্ক্রিপ্টে ফোকাস করা উচিত। আমরা আজও কেন শোলের মতো ছবি এনজয় করি? কারণ ভিলেনকে কখনোই আন্ডার পাওয়ার করেনি। ভিলেনকে এমন ভাবেই রেখেছে যে হিরোর সাথে ভিলেনের যখন লড়াইটা হবে তখন মজা আসবে। যদি হিরোকে ওভার পাওয়ার করে দেয়, তাহলে প্রথম থেকেই আমরা জানি ভিলেন টিকবে না। তো ভিলেনকে স্পেস দিতে হবে, ভিলেনের জায়গাটা টেস্ট আউট করে বেরোতে দিতে হবে, যেটা মনে হচ্ছে জেটে আছে। সালমান খানের ছবিতেও একসময় সেরকম ধরনের জিনিসপত্র আমরা দেখেছি, সেগুলো ছিল। টাইগার জিন্দাতে ছিল না? ডেফিনেটলি ছিল। ভিলেনটাকে দেখে ভালো লাগছিল, নওয়াজকে কিকে দেখে ভালো লাগছিল, দাবাঙ্গে ছিদি সিংকে দেখে ভালো লাগছিল, কিন্তু সেগুলো এখন আর নেই। সেই জায়গাটাই পেতে দেয় না সালমান খান। তো এইগুলো ঠিক করলে, বা আমার মনে হয় যাতে এগুলো বেটার হবে। দাদা এই বছর বাংলা সিনেমা অনেকগুলো বেরোবে, তো কোন কোন বাংলা সিনেমা মনে হচ্ছে বক্স অফিসে ভালো চলতে পারে, মানে অ্যাটলিস্ট ঠিকঠাক বক্স অফিস দিতে পারে? দেখো, প্রথমে হচ্ছে মে মাসে আমার বস, এই ছবিটা বক্স অফিসে ভালো রেসপন্স পাবে। আমার মনে হয় এই ছবিটার দর্শক আমি নই। এরকম ধরনের ছবি যখন আসে, আমিও আমার মনে আমিও হয় আমি, সেম সেম। সন্তান হোক, তা আমার বস হোক, তা বেলা শুরু বেলা শেষে, যাই হোক, কিন্তু আমার বস ছবিটা বক্স অফিসে ভালো নাম্বার দেবে, সেটা ভালোও হতে পারে। তারপরে হচ্ছে রঘু ডাকাত, ছবিটা বক্স অফিসে ব্যাপক নাম্বার দেবে, এবং খাদানের পর এই ছবিটা যেভাবে দেব প্রেজেন্ট করবে, এই ছবিটা গ্যারেন্টি বক্স অফিসে নাম্বার দেবে। একইভাবে রক্তবীজ 2, মানে দুর্গাপুজোর সময় না টরে টক্কা হাড্ডাহাড্ডি লড়াই হবে দুটো ছবির, এবং বক্স অফিস যে মানে কোথায় যেতে পারে ওই দুটো ছবির ক্ল্যাশে বোঝা যাবে। তারপরে ধরো এই এপ্রিল মাসে যদি ছবিটা ভালো হয়, তাহলে কিলবিল সোসাইটি বেটার ভালো পারফর্ম করতে পারে। গ্যারেন্টি দিতে পারছি না, মানে বলতে পারছি না হবেই। যেমন আমার বস কামাবেই, রঘু ডাকাত কামাবেই, রক্তবীজ 2 কামাবেই। শ্রীমান ভার্সেস শ্রীমতী, ওটাও পয়লা মে। সীমা, সেই ছবিটার মধ্যে পোটেনশিয়াল রয়েছে। সেই ছবিটায় মিঠুন চক্রবর্তী রয়েছে, অঞ্জন দত্ত রয়েছে, সেই ছবিটাও কামাতে পারে। এরপর হচ্ছে ডিসেম্বরে যদি বলি, তাহলে ডিসেম্বরে প্রজাপতি 2 কামাবে। হ্যাঁ, তারপরে তোমার ইয়ে কামাবে, হীরকগড়ের হিরে কামাবে। তারপরে হচ্ছে আহ একটা উইন্ডোজের ছবি আছে, জনপ্রিয় ভূতের হোটেল। ওই ছবিটা কামাতে পারে। তো এই ছবিগুলো বক্স অফিসে ভালো ফলাফল করতে পারে। আর দাদা দেবী চৌধুরানী বেরোচ্ছে, শ্রাবন্তী ব্যবিচনার মতন সিনেমা করার পর, তারপরে হাঙ্গামা.কম করার পর দেবী চৌধুরানী বেরোচ্ছে, এবং তার জন্য কি কোনোভাবে মার খেতে পারে? মানে যেহেতু দেখছি হাইট একদমই নেই। দেখো, দেবী চৌধুরানী ছবিটার সত্যি কোনো হাইপ নেই, কিন্তু ছবির ডিরেক্টর যে সে খুব ভালো ডিরেক্টর। আমার মনে হয় যে যদি ছবিটা ভালো বানায়, তাহলে ছবিটা একটা ওয়ার্ড অফ মাউথ জেনারেট করতে পারবে। এবং বিনোদিনী ছবিটা কিন্তু ভালো হয়নি, কিন্তু বিনোদিনী ছবিটার যেহেতু একটা ডেডিকেটেড অডিয়েন্স ছিল বিনোদিনী হুম। ক্যারেক্টারের জন্য, তারা ছবিটা দেখতে গেছে। এবার এই অডিয়েন্সটা দেবী চৌধুরানী যখন অ্যানাউন্সমেন্ট হয় বা সিনেমা হলে আসবে, দেবী চৌধুরানীকে দেখার জন্য, শ্রাবন্তীকে দেখার জন্য নয়, দেবী চৌধুরানীর জন্য কিছু অডিয়েন্স কিন্তু সিনেমা হলে যাবে। এবার যদি ছবিটা ভালো হয়ে যায়, তাহলে সেটা বাড়ার চান্স আছে। সেই অডিয়েন্সটা আরো অডিয়েন্সকে স্প্রেড করতে পারে, অডিয়েন্স আসতে পারে। তবে সেটার চান্স কম। ছবিটার যেহেতু বাজেট হিউজ, তো একটা হুম। সংশয় তো বড় হয়েছে। তবে বুমবাদার যা লুকস, সেটা তো আবার ইমপ্রেসিভ। দেবী চৌধুরানী নিয়ে মানে
এখনই বলা যায় না ছবিটা খুব ভালো কিছু করবে, আবার এখনো বলা যায় না ছবিটা খারাপ কিছু করলে একদম রদ্দিস হবে। ছবিটা খারাপ হয় বলে আমার মনে হয় না ডিরেক্টর ভালো, তবে ছবিটা ডিরেক্টর ভালো বলেই যে ভালো পারফর্ম করবে এমনটাও না, নাও হতে পারে সেটা। এবার যেহেতু বাজেটটা অনেকটা বেশি, সেটা রিকভার করতে পারে কিনা সেটা দেখার বক্স অফিস থেকে। আর শ্রাবন্তীর মানে আমার মনে হয় কি আমাদের এখানে যদি অ্যাক্ট্রেসরা এই টাইমে দাঁড়িয়ে এটা না বোঝে যে আমি কোন ছবি করব কিরকম ছবি করব না, তাহলে মানে আর আর তারা বুঝতে পারবে না। যেমন আমি বলছি, কোয়েল এখন কোয়েলের জায়গাটা ছেড়েই দাও, কোয়েলের আর ইন্ডাস্ট্রিতে কোয়েল মল্লিকের আলাদা করে কিছু পাওয়ার নেই, কিন্তু যদি কোয়েল মল্লিকের এখনো ছবি আসে না, একটা ওমেন সেন্ট্রিক ছবি সে করে, লোকে দেখতে যাবেই, যাবেই দেখতে। কোয়েলের প্রতি অডিয়েন্সের ভালোবাসা আছে, এবং কোয়েল মল্লিক কখনো সেটাকে না এমন জায়গায় নিয়ে যায়নি যে ভাই যা হচ্ছে হোক আমার টাকা কামানোরই কথা, আমার খালি ছবি সাইন করে যাওয়ারই কথা। আজকে আমি আশা করছি কৌশানির যা পুরোনো ছবি আছে সেগুলো বেরিয়ে গেলে, কৌশানিও যেহেতু আজকে একটা বহুরূপী করার পরে রক্তবীজ 2 পেয়ে গেল, একটা কিলবিল সোসাইটি পেয়ে গেল, আমার মনে হয় সেও এর পরের ছবি সাইন করার আগে 5 বার ভাববে যে আমি কেরিয়ার, এত বছর কেরিয়ারের পার করে এসে রদ্দি রদ্দি ছবি করে 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 এত দুর্নাম কুড়িয়েছি, তারপরে একটা ছবি বহুরূপী পুরো আমার সিনারিওটা বদলে দিল, তারপরে ভালো ভালো দুটো ছবি আমি পেয়ে গেলাম। এবার যদি এটাকে মেনটেন করে রাখতে পারি যে না সব ছবি সাইন করব না, ডিরেক্টর দেখে স্ক্রিপ্ট পড়ে তারপরেই ছবি সাইন করব, কৌশলেও সেই জায়গাটা পৌঁছাবে। যেমন শুভশ্রী গাঙ্গুলি বা মিমি চক্রবর্তী, তারা একটা জায়গা কিন্তু বাড়ানোর চেষ্টা করছে, যে ডাইনির মতো কাজ করলো মিমি, শুভশ্রী আজকে একটা ইন্দুবালা ভাতের হোটেলের মতো কাজ করলো, ঠিক আছে? তো এটা যদি কেউ মেনটেন করতে পারে না, নায়িকারা যদি মেনটেন করে, যেমন শ্রাবন্তী তো মেনটেন করেই নি, যদি মেনটেন করতে পারে তাহলে কিন্তু আমার মনে হয় এরা প্রত্যেকে ভালো কাজ করতে পারে, এরা প্রত্যেকে ভালো অ্যাক্ট্রেস, কিন্তু এরা কেউ মেনটেন করতে পারে না। আর দাদা, এই যে একটা সুপার স্টারডাম নিয়ে কথা হচ্ছে এখন, যে ধীরে ধীরে এই জিনিসটা কমে যাচ্ছে, যেহেতু এতটা পরিমাণে সুপারস্টাররা অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের কাছে, সেটা আমরা হাতের ফোনে দেখতে পাচ্ছি, ইনস্টাগ্রামে তার স্টোরি পোস্ট এবং প্রমোশনে যাচ্ছে আর কি, র্যালি টাইটে যাচ্ছে, তো মানে সুপারস্টারের কাছে যাওয়া এখন খুবই ইজি। ঠিক আছে, হুম। তো এইটার জন্য কি সিনেমায় এফেক্ট পড়ছে, বা লোকের কাছে এই যে সুপারস্টারডাম এটা কি ধীরে ধীরে কমে যাবে যত দিন যাবে? দেখো একটা উদাহরণ দিই, রণবীর কাপুর সোশ্যাল মিডিয়াতে নেই, সোশ্যাল মিডিয়াতে রণবীর কাপুর নেই, রণবীর হুম। কাপুরের অ্যানিমেল ছবিটা 500 কোটি ব্যবসা করেছে নেট কালেকশন, 1000 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস মেলালে 1000 কোটি টাকা কামিয়েছে। এর পরের ছবি লাভ অ্যান্ড ওয়ার, রামায়ণ, হুম। দুটো ছবি হুম। বক্স অফিসে যে কি নাম্বার আনবে, তারপর অ্যানিমাল পার্ক। তো তোমার মনে হয় রণবীর কাপুরের সোশ্যাল মিডিয়া আসা খুব ইম্পর্টেন্ট? এটাও যেমন না। একটা সত্যি কথা, আর একটা সত্যি কথা হচ্ছে শাহরুখ খান সোশ্যাল মিডিয়াতে আছে। শাহরুখ খান ছবির প্রমোশনের আগে আস্ক এসআর কে বলে টুইটারে একটা চ্যাট করে তার ফ্যান্সদের সাথে, পুরোপুরি অ্যাক্টিভলি করে, সেটাও একটা প্রমোশনের স্ট্র্যাটেজি। তা প্রত্যেকের একটা প্রমোশনের স্ট্র্যাটেজি আছে, কিন্তু এরা কেউ ওই ছ্যাঁচড়ামিটা করে না, এটা বহু অ্যাক্টর বহু স্টার করে, যারা বাথরুমে আজকে কি পড়ে আছে সেটা নিয়ে ভিডিও করছে, যে কোনো একটা জায়গায় ঠুমকা নাচতে চলে যাচ্ছে, যা ইচ্ছা তাই করছে। একটা কন্টেন্ট ক্রিয়েটার যে আজকে একজন ইনফ্লুয়েন্সার, যে নাচানাচি করেছে টিকটকে, যে আজকে ইনস্টাগ্রামে নাচানাচি করছে, তার সাথে সেই হিরোর বা সেই হিরোইনের কোনো পার্থক্য নেই। এবার যখন সে এটা করে ফেলছে, আমার মতো তোমার মতো অডিয়েন্স যারা আজকে 230 টাকা দিয়ে একটা সিনেমা দেখতে যাওয়ার আগে 5 বার ভাবে, সে রিলসে তাকে দেখে নিচ্ছে, এবং সে না অত দায় রাখেনি যে আমাকে সিনেমা দেখতেই হবে। আগে কি ছিল ভাই, দেবের ছবি এসছে, জিতের ছবি এসছে, সালমান খানের ছবি এসছে, শাহরুখ খানের ছবি এসছে, দেখতেই হবে। ট্রেলার কি হয়েছে না হয়েছে, আগে ছবি দেখতে যাবো বাস, এটা ছিল একটা সময়। আজকে খাদান আসার পরে সেই সময়টা কিন্তু একটা ইন্ডিকেশন সেটা দিল যে এটা আবার ফিরে আসতে পারে। কিন্তু তুমি বলো, যদি বছরে একটা খাদান আসে, একটা রঘু ডাকাত আসে, একটা বহুরূপী আসে, মার্কেট না ঘুরবে না, ওটা খালি শুরু।
এরপর আসতে হবে এবং প্রত্যেকটা ডেলিভারেটলি বুঝতে হবে যে দেব এই জিনিসটা করতে পারলো, এরকম কিন্তু আমাকেও করতে হবে, আমাকেও কিন্তু ডিসিশন। দেব অনেক অনেক বুদ্ধিমান, দেব অনেক বুদ্ধিমান। শাহরুখ খান হওয়া সহজ নয়। আজকে শাহরুখ খান ওটা বুঝতে পেরেছে যে আমার কোথায় পজ নেওয়া উচিত, কোথায় ব্রেক নেওয়া উচিত। দেব আজকে এটা বুঝতে পেরেছে যে আমাকে আমার ছবিটা বেচতে হলে কি করতে হবে। এবার যদি আজকে কেউ এটা না বুঝতে পারে তাহলে কিছু করার নেই। দেব বহু আগে 24 ঘন্টার একটা এডিটরের সাথে সাক্ষাৎকারে বলেছিল যে দেবকে লাস্ট বাংলার সুপারস্টার বলা হয়। দেব যখন সিনেমা করেছে তখন সিঙ্গেল স্ক্রিন ছিল, আজকে সিঙ্গেল স্ক্রিন নেই। আর সিঙ্গেল স্ক্রিন সুপারস্টারের জন্ম দেয়, সুপারস্টারের জন্ম মাল্টিপ্লেক্স দেয় না। এবং এটা এত বড়ই সত্যি কথা, আমি দুদিন আগে নির্ঝর মিত্রর ইন্টারভিউ করেছিলাম, সে বলছে সে খাদান দেখতে যাওয়ার সময় ডিসাইড করেছিল আমরা ছবিটা দেখতে গেলে নবীনাথে দেখতে যাবো, প্রিয়াতে দেখতে যাবো। কারণ ওই সিটি, হাততালি, নাচানাচি ওটা তুমি কোনোদিন একটা আইনক্স পিভিআর ওটায় পাবে না। ওই যে চিৎকার করে শব্দ না শুনতে পাওয়া, হিরোর এন্ট্রিতে কিচ্ছু না শুনতে পাওয়া, ওটার যে মজা, ওটাই একটা স্টার বানায়। যখন এলো দেব লেখাটা পড়লো লোকে চিৎকার করছে, ওটাই উন্মাদনা, ওটাই স্টার তৈরি করে। জিতের এন্ট্রিতে ওই যে এরকম সিটি কানে তালা পড়ে যাওয়া, ওটা সিঙ্গেল স্ক্রিন তৈরি করতে পারে। খাকি সিরিজটা আমরা দেখলাম নেটফ্লিক্সে, আমার ভালো লেগেছে। তুমি তোমার রিভিউতে বলেছো ডিসেন্ট কাজ হয়েছে। বাংলা কমার্শিয়াল কিরকম ছবি বানালে জিদ্দার সেই আগের অরাটা ফিরবে, তোমার কি মনে হয়? দেখো আমার মনে হয় যে জিদ্দার কামব্যাক, মানে এই বিষয়টা, এই প্রশ্নটা এরকম ভাবে করা উচিত না যে জিদ্দার কামব্যাক কিভাবে হবে। কারণ বক্স অফিসে জিতের যে পোটেনশিয়াল রয়েছে সেটা কিন্তু, তার একটা ছবি যদি আজকে চেঙ্গিজ রিলিজ হয়, হয়তো চেঙ্গিজ লাইফ টাইমে 10 কোটি কামায়নি, কিন্তু ওপেনিং দেখে বোঝা যায় যে এই ছবিটার ওপেনিং লাগতে পারে। এবার শুধুমাত্র এটা না, মানে কি বলবো, জিতকে দোষ দিয়ে লাভ নেই। তার কারণ হচ্ছে এতগুলো পরপর ছবি এনেছে যে প্রত্যেকটা ছবির কালেকশন 2.5 কোটি, 3 কোটি, 3.5 কোটি থেকেই থেকে গেছে, এর এর বেশি যায়নি। এবার সে দেখছে আমি একটা ছবির জন্য বাইরে থেকে ফাইট মাস্টার আনছি, একটা ছবির জন্য নীরজ পান্ডেকে রাইটার হিসেবে আনছি, তা সত্ত্বেও আমার ছবি 3 কোটির গন্ডি পেরোচ্ছে না। এবং একমাত্র সেই লোকটাই তখন আউট অ্যান্ড আউট মেইন স্ট্রিম ছবি করে যাচ্ছে। আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলছি, সেই মেইন স্ট্রিম ছবি করে যাচ্ছে। এবার সে আলাদা করে আর কি রিস্ক নেবে যে আমি পুরো গ্রাউন্ড ভেঙে এবার প্রমোশন করি, একদম সব ভুলে গিয়ে প্রমোশন করি। যেটা দেব করছে, দেবের কাছে কিন্তু একটাই সুযোগ ছিল যে আমাকে এটাতেই প্রুফ করতে হবে। কিন্তু জিতের বিষয়টা হচ্ছে জিত কিন্তু এতগুলো ট্রাই করে গেছে, ফলে আমার মনে হয় ওই জায়গাটাতে সে বুঝতে পারছে না যে আমি আর করব কি, কোনটা করলে লোকে দেখবে। আমি তো অরিজিনালি করছি, আমি তো এখন রিমেক করছি না, তারপরেও কেন বাড়ছে না। এবং সেই সময় তার কাছে একটা ছবি আসলো, একটা সিরিজ আসলো খাকি, যেটা না অনেক কিছু বোঝালো জিতকে আমার মনে হয়। এবং খাকির যে রেসপন্সটা পেলো, এরকম পজিটিভ রেসপন্স, পুরোপুরি ইন্ডিয়াতে এরকম ভিউয়ারশিপ, এরকম ভাবে কাজটাকে নিয়ে কথা হচ্ছে, ফলে জিতের যে কাজগুলো, প্রিভিয়াস কাজগুলো এখনো ওটিটিতে আসেনি। এবার এই যে লোকে জিতকে এরকম ভাবে দেখতে পেলো খাকিতে, ফলে কি হবে, ইয়ে চেঙ্গিজ থেকে শুরু করে যে কাজগুলো ওটিটিতে আসেনি সেগুলো ওটিটিতে বিক্রি করতে পারবে। এবং দেখো জিতের কিন্তু খাকি অ্যানাউন্স হওয়ার আগে এবং এখনো পর্যন্ত নেক্সট ফিল্ম কি সেটা এখন অ্যানাউন্স হয়নি। ও পুরোপুরি হোল্ডে গেল যে আমার এই খাকিটা আসুক, তারপর আমি প্রজেক্ট অ্যানাউন্স করবো, অফিসিয়াল ভাবে অ্যানাউন্স করবো। এবং আমার মনে হয় খাদানের যে প্রমোশনটা, খাদানের যে মার্কেটিংটা, খাদানের যে আর্কটা প্রথম থেকে, সেটা যে সাকসেসটা এনেছে। দেখো দেবের যে পপুলারিটি, সেই পপুলারিটি যদি বাংলায় কারো থাকে সেটা একমাত্র জিতের। দেব এবং জিতের পপুলারিটি আমার মনে হয় বাংলায় ইকুয়াল। দুজনই পারে ব্যাপক নাম্বার দিতে, যে বক্স অফিস থেকে 10 কোটির কালেকশন হেসে খেলে তুলে দিতে পারে। 20 কোটি তো খাদানেরটা অনেক, মানে অনেক দূর কালেকশন, আমি ওটা পরে আসছি।
যারা হেসে খেলে কালেকশন দিতে পারে সেটা হচ্ছে দেব এবং জিৎ। খাদানের এই ম্যাসিভ সাকসেসের পর আমার মনে হয় নেক্সট জিদ্দার যে ছবি আসবে সেটাতে জিদ্দা এই প্রমোশন কি এর থেকে বেশি খুলে ব্যাট করবে, ব্যাপক প্রমোশন করবে, এবং প্রমোশন, মার্কেটিং, আর হচ্ছে ক্যারেক্টার বাছাই, স্টাইলাইজেশন। কারণ একটা ছবিতে যখন চরিত্রর মধ্যে চুলে কালার করা বা চরিত্র এমন ভাবে নাচ করছে, এমন পোশাক পরছে, সেটা দেখে আমাদের একটু ব্যাকডেটেড মনে হচ্ছে, তখন না অডিয়েন্স গুলো পিছিয়ে আসে, যেটা কিন্তু খাদানে হয়নি। খাদানে অনেকগুলো জিনিসপত্র ছিল যেটা দেখে আমাদের মনে হয়নি যেখানে এই ক্যারেক্টারটাকে দেখলে খুব ক্রিঞ্জ লাগছে। প্যারালি ভাবো, তুমি তো বাবুসোনা ছবিটা দেখতে যাচ্ছ না, দেখতে পারছো না। কেন পারছো না? ওটাও তো মেইন স্ট্রিম ছবি। তুমি তো আজকে মেন্টাল পুরোটা দেখতে পাচ্ছ ক্রিঞ্জ। না, মেন্টালের যে সিকোয়েন্সে দেখতে পাচ্ছ না, খাদানের পাশাপাশি রাখতে পারছো না। আমি বলছি না খাদান সিনেমা ওয়াইজ খুব ভালো ছবি, বলছি না কিন্তু আমি, কিন্তু যখন খাদানের প্রোমো আসছে, টিজার আসছে, সেটা দেখে কিন্তু আমরা এক্সাইটেড হচ্ছি, তার কারণ ওই ক্রিঞ্জ বিষয়পত্রগুলো নেই। তো আমার মনে হয় এই বিষয়পত্রগুলো এই প্যারামিটারে জিত অ্যানালিসিস করেছে, তার টিমও করেছে, এবং এরপর যখন সে কোলাবরেট করবে সেও আমার মনে হয় ভালো রেজাল্ট দেবে, বেটার রেজাল্ট দেবে, যেটা এতদিন ধরে হচ্ছিল না। কারণ জিত একটা বড় ছবি যদি পেয়ে যায় বা সে করে, আমার মনে হয় এবার সে অনেক বেটার ওয়েতে নিজেকে প্রেজেন্ট করতে দেবে খাকির পরে। আচ্ছা, আমাদের বাংলা বক্স অফিসে কোন রকম ট্রেড এক্সপার্ট নেই যে আমাদেরকে সঠিক একটা বক্স অফিস কোট করে দিয়ে দেবে। তো এর জন্য কি হয়, আমরা বেশিরভাগই মাল্টিপ্লেক্স চেনে কালেকশনের উপর ভরসা করি, যে মাল্টিপ্লেক্স চেনে কালেকশন সপ্তাহ ওয়াইজ দেয়, সেটার উপর ভরসা করি যে কালেকশন এসছে। এটার এই যে কনফ্লিক্টটা, এটা নিয়ে তুমি কি বলতে চাও বক্স অফিসে? দেখো, একটা কথা যেটা তুমি প্রথমে বললে, ট্রেড এক্সপার্ট নেই। আমাদের এখানে এক সময়কার খুব বড় একজন সিনেমার রিপোর্টার ইন্দ্রনীল রয়, ঠিক আছে, দেশ থেকে শুরু করে, জিৎ থেকে শুরু করে, সৈয়দ মুখার্জি থেকে শুরু করে, রাজ চক্রবর্তী থেকে শুরু করে, এদের প্রত্যেকের তার ব্যাপক ইন্টারভিউ হোক, এদের সম্পর্কে ইনফরমেশন হোক, এদের ছবি কোনটা ওয়ার্ক করতে পারে, কোনটা ওয়ার্ক না করতে পারে, এই নিয়ে স্টেটমেন্ট। ইভেন বহুরূপী আসার আগে বহুরূপী যে কি করতে পারে, খাদান কি করতে পারে, সেটা সম্পর্কে তার অ্যাজাম্পশন, যারা এগুলো জানে, মানে ইন্দ্রনীল দাকে আমি বহুদিন ধরে চিনি, ঠিক আছে, আমার মনে আছে এখনো। সে আমাকে বহু আগে বলেছিল, মানে তখন অতি উত্তম আসছে, সে আমাকে বলেছিল খাদান ব্লকবাস্টার হবে, খাদান 15 কোটির পার কালেকশন করবে। আমি তোমাকে আজকে বলছি, আমাকে সেই সময় উনি বলেছিল এটা, অরিত্রকেও বলেছিল যে বহুরূপী যখন আসবে কালেকশনটা দেখে নিবি। তা এরা ছিল হচ্ছে সেই সময়, এরা হচ্ছে ওই যে ট্রেড বলি আমরা, ওই যে বক্স অফিসের কি সিনারিও হবে এটা পড়তে পারতো। কিন্তু যখন একটা ইন্ডাস্ট্রি ক্রমশ ছোট হবে, বক্স অফিস আসবে না, তখন এই যে মানুষগুলো না, এদেরও আস্তে আস্তে আমরা উধাও হতে দেখবো। যদি কালকে বাংলায় 15টা ছবি আসে বছরে, কটা ইউটিউবার যারা মুভি রিভিউ করে ইনক্লুডিং মি, কতজন সাস্টেন করতে পারবে? পারবে না সাস্টেন করতে। তখন হয়ে যাবে এরা প্রত্যেকেই পাস্ট। তো সেটাই হয়েছে। তো এটার জন্য আমার মনে হয় না যে আমাদের এখানে ট্রেড এক্সপার্ট নেই কেন এটা আর এখন বলা চলে, কারণ আমরা এটা একটা রিজন বুঝতে পারছি, যেদিনকে আমাদের এখানে মার্কেটটা ব্যাপক হয়ে যাবে, বছরে 5খানা 20 কোটির কালেকশন, 30 কোটির কালেকশনের ছবি আসছে, তখন দেখবে একটা পেজ খুলে গেছে, হঠাৎ করে একটা পেজ খুলে গেছে, যে বক্স অফিসের কালেকশনটা প্রপার ফিগার বলছে প্রমাণ সহ। তখন দেখবে ইন্দ্রনীল রয়ের মতো একজন রিপোর্টার এসে গেছে যে ট্যাগ দিচ্ছে নেক্সট সুপারস্টার, তখন ওটা ক্রিয়েট হয়ে যাবে। যে এরকম কিছু সিনেমা আছে যেগুলো কালেকশন হয়তো মাল্টিপ্লেক্স চলে করছে 10 লাখ টাকা, কিন্তু প্রডিউসার হ্যাঁ, ফিগার জানাচ্ছে 1 কোটি। হ্যাঁ, দেখো এটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি, আমার ফেলো ইউটিউবাররাও কথা বলেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই লড়াইটা না, মানে এই সত্যি বলছে মিথ্যে বলছে, এটা আর বেশি দিন মানে করা যাবে না। তার কারণ হচ্ছে কি বলতো, আজকে জল সবাই মেশায়, এবার কেউ 2 মগ মেশায়, কেউ 1 পুকুর মেশায়।
আজকে একটা ছবি যদি 1 লাখ কালেকশন করে বলে মাল্টিপ্লেক্স চেনে যে আমার আমার 1 কোটি টাকা কালেকশন হয়েছে, বা আমার প্রশ্ন এখানে কটা লোকাল মাল্টিপ্লেক্স আছে, কটা সিঙ্গেল স্ক্রিন আছে, আর তার থেকেও বড় প্রশ্ন কটা সিঙ্গেল স্ক্রিনে খাদানের মতো বা বহুরূপীর মতো ছবি মুক্তি পায়। ভিড় হয়। আজকে বহুরূপী 175 দিন সিনেমা হলে চলছে, খাদান 100 দিন সিনেমা হলে চলছে, এবং বলছে যে ছবিগুলো এখনো যে সিঙ্গেল স্ক্রিনে মানে অডিয়েন্স ধরেছে সেটা নতুন রিলিজের থেকে বেশি। তাহলে এই যে ওয়াইডার রিলিজ, এই যে এরকম ভাবে সিঙ্গেল স্ক্রিনে অডিয়েন্সকে আনা, এটা কি সেই ছবিগুলোর ক্ষেত্রে হয়েছে? আর আমার কথা হচ্ছে খুব পরিষ্কার, যে করে সে বলে না, যে বলে সে করে না, কালেকশনটা না ভিজিবল হয়। আজকে যতই লোকে হাওয়াও হাওয়াও করুক জওয়ানের কালেকশনে জল মেশানো, কর্পোরেট বুকিং, এই ওই লোকে না ভিড়টা হলে গিয়ে দেখতে পাচ্ছে না। সিকান্দারে কি লোকে হলে গিয়ে ভিড়টা দেখতে পাচ্ছে? পাচ্ছে না তো। এখানেই পরিষ্কার। স্টার্ট হয়ে গেছে, মানে বলিউডে অনেকদিন ধরেই স্টার্ট হয়েছে পাঠানের পর থেকে, সাউথেও আমরা দেখেছি। তো কর্পোরেট বুকিং নিয়ে যদি ছোট্ট করে কিছু বলো। দেখো, কর্পোরেট বুকিং বলার আগে আমাদের জানতে হবে কর্পোরেট বুকিংটা কি। কর্পোরেট বুকিং এর যে আইডিয়াটা সেটা কিন্তু খারাপ নয়। আরেকটা হচ্ছে সেলফ বুকিং, মানে আমি আমার বুকিং হচ্ছে না, প্রডিউসার আমি বা আমি একটা আমি 200 খানা টিকিট মেরে দিলাম। আমি এটা নিজে দেখেছি, এটা আমি নিজে দেখেছি একটা ছবি, সেই ছবিটা এখানে খুব বাজে ফলাফল করেছে। সেই ছবিটা দেখতে 20 থেকে 30 খানা ছেলে মেয়ে এসেছে যারা হলের বাইরে হই হই করছে। আমি সেই হিরোকে প্রচুর চাটন দিয়েছিলাম। আমি হলে গিয়ে ভাবছি তো আমি মার খাবো, সব ফ্যান্স এরা। আমি যখন ছবিটা দেখছি দেখি ছেলেগুলো হিন্দিতে কথা বলছে, কিন্তু সিনেমাটা বাংলা সিনেমা। আমি ওদেরকে বললাম এই ছবিটা তোমরা দেখতে এসছো? বলছে হ্যাঁ। আমি বলছি এই নায়ককে চেনো? বলছে হ্যাঁ, ওনার নাম বলছে। তখন আমি বললাম ছবিটা দেখবে তো, চলো তাহলে। ওরা ওরা বাইরে নাচানাচি করবে। আমি বললাম ঠিক আছে ভাই, পাগল ফ্যান্স হতেই পারে। ওরা ঢুকলো কখন জানো? ঠিক সিনেমা শেষ হওয়ার 15 মিনিট আগে, বাইরে যখন মিডিয়া এসছে। আচ্ছা। যে হল থেকে বেরিয়ে হেভি হয়েছে হেভি হয়েছে করছে, সব হিন্দিতে করছে, হিন্দিতে। এবং সেইখানে একজন রিপোর্টার ছিল যার সাথে আমার কথা হয়েছে, সে আমাকে বলল যে এরকম ধরনের কিছু লোক হয় যাদেরকে বহু ছবির ক্ষেত্রে হায়ার করা হয়। তাদেরকে হায়ার করে পার্টিকুলার কিছু হলে পাঠানো হয়, 20 জন 30 জন 40 জন, যারা গিয়ে দেখায় টিভিতে বা কোনো একটা হল রিয়াকশনে যে হলের লোক হয়েছে, এই রিয়াকশনটা পজিটিভ। বড় প্রডিউসার, বড় স্টার, সে এটা করলো, তার কাছে টাকা আছে, সেটা করতে পারছে, সে দেখাতে পারে ছবি হিট। কিন্তু আজকে বলো একটা প্রডিউসার যার ছবিটার বাজেট 1.5 কোটি টাকা, সে খুব কষ্ট করে টাকাটা জোগাড় করেছে, সে কি করে শো ধরে রাখবে হলে? সে কি করে দেখাবে আমার শো হাউসফুল? সে কি করে সেলফ বুকিং করবে? সে কি করে এরকম ফেক লোক আনবে? তখন কি প্রমাণ হবে? এই ছবিটা চলেনি, ছবিটা ফ্লপ, ছবিটা ডিজাস্টার। সেই প্রডিউসারটা এখান থেকে পালিয়ে যাবে, আর সে কোনোদিন কাজ করবে না। এটাই হচ্ছে এরকম ধরনের সেলফ বুকিং এর সমস্যা। আচ্ছা, এবার আমি র্যাপিড ফায়ারে যাব। আচ্ছা, অক্ষয় কুমার নাকি সালমান খান? অক্ষয় কুমার। এটা এই উত্তরটা আমি জানতাম। আচ্ছা, আচ্ছা, মালায়ালাম ইন্ডাস্ট্রি নাকি বাংলা ইন্ডাস্ট্রি? দেখো আমি বাংলা ইন্ডাস্ট্রি খুব ভালোবাসি, তাই জন্য বাংলা ইন্ডাস্ট্রি, কিন্তু কাজ তো মালায়ালামে বেটার আসছে। সোহমদা নাকি বনিদা? কেউ না। আচ্ছা, আহ সুমিত কাডেল নাকি তারান আদার্স? বাংলাদেশ। ঠিক আছে। রাজকুমার হিরানি নাকি সঞ্জয় লীলা বানসালি? রাজকুমার হিরানি। তো এখানেই পডকাস্টটা শেষ করছি। থ্যাংক ইউ দাদা আমার চ্যানেলে আসার জন্য। আর রূপম থ্যাংক দার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ তোমাকে, আমারও কথা বলে খুব ভালো লাগলো। ভালো থেকো, ভালো করে কাজ করো, খুব
খুব ভালো হোক, তোমার খুব ভালোভাবে চ্যানেল গ্রো করুক। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চলো টাটা।